সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সাংবাদিক বন্ধুদের সবাইকে নমস্কার। বিজেপি প্রদেশ কার্যালয় থেকে আজকে আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যে বিষয়টা নিয়ে ইতিমধ্যে সারা দেশব্যাপী একটা অরাজকতা তৈরি করার চেষ্টা হয়েছে বিরোধী দলগুলো থেকে, বিশেষ করে কংগ্রেস দল থেকে, এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি এবং দল হিসেবে ভারতীয় জনতা পার্টি খুব সুশৃঙ্খলতার পরিচয় দিয়ে যখন এই জটিল পরিস্থিতি থেকে দেশের মানুষকে বা দেশকে উদ্ধার করেছেন, আমরা দেখতে পাচ্ছি বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস দল এবং তার নেতা রাহুল গান্ধী একের পর এক মিথ্যা কথা বলে সমগ্র দেশকে, দেশের জনগণকে এবং গণতন্ত্রের পীঠস্থান আমাদের ভারতবর্ষের যে পবিত্র মন্দির আমরা গণতন্ত্রে যাকে বলি লোকসভা, সেই লোকসভার ভেতরে লোকসভার যে নিয়ম নীতি তার বাইরে গিয়ে একের পর এক মিথ্যা কথা বলে দেশকে বিভ্রান্ত করতে চাইছে। আমরা যদি একটু আগে থেকে বলি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সারা দেশে, বিশেষ করে দিল্লিতে একটা অরাজকতা তৈরি করেছিল ছাত্র আন্দোলনের নামে। অথচ পরবর্তী সময় আমরা দেখেছি যে এই ছাত্র আন্দোলনের নামে সমাজদ্রোহীরা বিভিন্ন কেসে, যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে আসামি হিসেবে সকলের কাছে পরিচিত, সে সমস্ত মানুষকে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করে চক্রান্তকারীরা একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করেছিল। তাদের দাবি কি ছিল? ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। বারবার আমাদের দল থেকে, আমাদের সরকার থেকে বলা হয়েছিল যে পার্লামেন্টে আসুন, আলোচনা করুন। লোকসভাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আলোচনা চাওয়ার পরেও আলোচনায় তারা অংশগ্রহণ করেনি। সমস্ত কিছু গতি প্রকৃতি বুঝে ছাত্রদের স্বার্থে মোদিজি, আমাদের সরকার আগামী দিন এ ধরনের কেলেঙ্কারি যেন না হয়, কঠোর আইন লোকসভায় পাশ করিয়েছেন বিলের মাধ্যমে। এবং ইতিমধ্যে সেটা আপনারা জেনে গেছেন। পরবর্তী সময়ে ধর্মেন্দ্র প্রধান, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, সততার স্বার্থে, নিরপেক্ষতার স্বার্থে উনিও পদত্যাগ করেছেন। কিন্তু আমরা একটা জিনিস দেখে, বা সারা দেশবাসী একটা জিনিস, যে রাজনীতির স্বার্থে কতটুকু নিচে নামলে পরে দিল্লিতে কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী একটা স্ট্যান্ড নিচ্ছেন,
আর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে রাঁচির ছাত্র ছাত্রীরা যখন চাকরি কেলেঙ্কারি এবং প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারিতে রাজপথ কাঁপাচ্ছে, আন্দোলনরত গণতান্ত্রিক পদ্ধতিতে, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি নিয়ে রাহুল গান্ধীর কোনো বক্তব্য নেই। মুখে কুলু পেটে বসে আছেন। ঝাড়খণ্ডের সরকার কার? জেএমএম, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের কোয়ালিশন সরকার। সেখানে স্ক্যাম হয়েছে, চাকরি কেলেঙ্কারি, সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ছাত্র ছাত্রীরা তাদের ভবিষ্যতের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে আন্দোলন করছেন। কিন্তু আমরা দেখেছি রাহুল গান্ধী যেখানে যন্তর মন্তরে দিল্লির সেই আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলার জন্য, নিজেদের রাজনৈতিক ফায়দা লাভের জন্য এবং এই আন্দোলনটাকে কংগ্রেসের আন্দোলনের দিকে সেখানে রূপরেখা তৈরি করার জন্য যতটুকু অ্যাক্টিভিটি দেখিয়েছেন, যতটুকু সেখানে প্রতিবাদ দেখিয়েছেন রাজনৈতিক ফায়দা লাভের জন্য, ঝাড়খণ্ড নিয়ে কোনো কথা বলছেন না, কারণ সেখানে তাদের সরকার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস দল সেখানে সরকার চালাচ্ছে হেমন্ত সোরেনের নেতৃত্বে। আজকে এই যে ডাবল স্ট্যান্ডার্ড, ডুবিয়াস পলিটিক্স, তার বিরুদ্ধে আমাদের সাংবাদিক সম্মেলন। আপনি তো ছাত্রদের পক্ষে বড় বড় কথা বলেন, জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করেন, তো দিল্লির জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করছেন, অথচ ঝাড়খণ্ডের জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করছেন না, কারণ ঝাড়খণ্ডে আপনার সরকারের বিরুদ্ধে সেখানে আন্দোলন হচ্ছে। আর দিল্লিতে মোদিজি, অমিত ভাই শাহজি লোকসভায় যেখানে আলোচনা চেয়েছেন, সেখানে আপনি আলোচনায় অংশগ্রহণ করেন, পালিয়ে বেরিয়েছেন, কন্ডিশন দিয়েছেন ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। মোদিজি তার বাইরে গিয়ে বিল আনলেন, বিলের দাবি তো আপনারা করেননি। কিন্তু আগামী দিনে আগামী প্রজন্মের স্বার্থে, যাতে পেপার লিক হলে দোষীদের শাস্তি প্রদান করা যায়, কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা যায়, তার জন্য মোদিজি বিল এনেছেন এবং সেই বিলকে লোকসভায় পাশ করিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলেছেন, পদত্যাগ করেছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি একের পর এক মিথ্যা রাজনৈতিক ফায়দা লাভের জন্য একের পর এক বক্তব্য কংগ্রেস দল তথা রাহুল গান্ধী সেখানে করে যাচ্ছে। শুধু রাহুল গান্ধী নয়, আমাদের রাজ্যেরও যিনি সিপিআইএম এর নেতা জিতেন চৌধুরী দিল্লিতে গিয়ে জেনজি আন্দোলনের সঙ্গে বসে সলিডারিটি প্রকাশ করে এসেছিলেন। সার্কিট হাউসে যখন 20-25 জন ছেলে মেয়ে আন্দোলন করছে, সেখানে গিয়ে গাড়ি থেকে নেমে ক্যারি অন বলে চিৎকার করে এসেছিলেন। আজকে যাচ্ছেন না কেন রাঁচিতে? আজকে ঝাড়খণ্ডে কেন যাচ্ছেন না? সেখানেও তো অত্যাচারিত হচ্ছে ছাত্র ছাত্রীরা। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, কাটা তারের জাল দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, লাঠি পেটা করা হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার আন্দোলন, জল কামান নিক্ষেপ করা হচ্ছে ছাত্র ছাত্রীদের উপর। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, রাবার বুলেট সেখানে ব্যবহার করা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের উপর। এবং অভিযোগ এসছে যে মহিলারা, মেয়েরা যারা আন্দোলনে গেছে তাদেরকে পর্যন্ত সেখানে শ্লীলতাহানির অভিযোগ, কাপড় চোপড় তাদেরকে টেনে নিচড়ে কাপড় চোপড় ছেড়ারও সেখানে অভিযোগ রয়েছে। সাংবাদিক বন্ধুরা, দিল্লিতে যখন লাঠি পেটা হয় আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে,
তখন বলা হয় বিজেপি সরকার বারবারিক। দিল্লিতে যখন জল কামান নিক্ষেপ করা হয় আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে দেশের রাজধানী, তখন বলা হয় বিজেপি সরকার অমানবিক। দিল্লিতে যখন ওয়াটার ক্যানন ছোড়া হয় তখন বলা হয় বিজেপি সরকার ছাত্র বিরোধী, যুবক বিরোধী। আর আজকে যখন আপনাদের সরকার, কংগ্রেস এবং জেএমএম এর কোয়ালিশন সরকার ঝাড়খণ্ডে, সেখানে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর বারবারিক অত্যাচার করা হচ্ছে, সেখানে কোনো কিছু আলোচনায় আপনারা বসতে রাজি না। সেখানে রাহুল গান্ধী নিজে গিয়ে ছাত্রদের পক্ষে আছি এই কথা বলার প্রয়োজনীয়তা বোধ করছেন না। আর যন্তর মন্তরের আন্দোলনতে প্রতিদিন আপনি চলে যেতেন আপনার বোনকে নিয়ে, আপনার নেতাদেরকে নিয়ে। কংগ্রেস দলের ভাবখানা এমন ছিল যে আন্দোলনটা কংগ্রেসের আন্দোলন। আসলে কি ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে নিজের রাজনৈতিক রুটি সেঁকতে চাইছেন রাহুল গান্ধী। ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে একটা এনার্কি তৈরি করে, অরাজকতা তৈরি করে আগামী দিনে ক্ষমতায় বসতে চাইছেন কংগ্রেস দল, রাহুল গান্ধী। দেশের মানুষ তাদেরকে বর্জন করেছে, দেশের মানুষ এই নেতৃত্বকে বর্জন করেছে। এখন ঘোলা চলে মাছ ধরার একটা অভিপ্রায় এবং অরাজকতা তৈরি করে সারা দেশকে একের পর এক মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। কখনো বলছেন দিল্লির আন্দোলনে গুলি চালানো হয়েছে। আসলে দিল্লির আন্দোলনে একটি গুলিও পুলিশ থেকে, সিআরপিএফ থেকে বা প্যারামিলিটারি থেকে শান্তি রক্ষায় যারা নিয়োজিত ছিল তাদের কারোর কাছ থেকে একটি গুলিও ছোড়া হয়নি ছাত্র আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু কি বলছেন নতুন করে? যে দিল্লির আন্দোলনে গুলি ছোড়া হয়েছে। কখনো বলছেন অমিত শাহজিকে যে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, আপনি আলোচনা করুন। অমিত শাহজি যখন বলছেন যে আমি রাজি আলোচনায়, আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার মিনিস্টার কিরেন রিজিজু যখন বলছেন যে অমিত শাহজি আলোচনায় রাজি আছেন, বিরোধীরা আলোচনা করুক, রাহুলজি আলোচনা করুক, প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া হবে, তখন রাহুল গান্ধী নিজে আলোচনায় আসতে চাইছেন। কারণ উনি ভালো করেই জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন আলোচনা শুরু করবে বা আলোচনায় অংশগ্রহণ করে উত্তর দেবে, উনার কাছে মুখ লুকাবার জায়গা থাকবে না। কারণ মিথ্যার যে আশ্রয় নিয়ে বিগত দিনে উনি মানুষকে বিভ্রান্ত করেছেন, সেটা জনসমক্ষে প্রকাশ পেয়ে যাবে। আলোচনা করলে উনি উত্তর দিতে পারবেন না, তাই আলোচনায় অংশগ্রহণ করতে কি বলছেন? দিল্লির যন্তর মন্তরে গুলি চালানো হয়েছে। নতুন আবিষ্কার, প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, গোল করতে পারছেন না, প্রতিদিন মানুষকে বিভ্রান্ত করছেন, একের পর এক বিভ্রান্তির সুরে কথা বলছেন, এবং এগুলো হতাশার লক্ষণ বলে আমরা মনে করি। ভারতীয় জনতা পার্টি সারা দেশ ঝাড়খণ্ডের এই ছাত্র ছাত্রীদের যে গণতান্ত্রিক আন্দোলন তার পাশে রয়েছে, এবং আমরা ত্যাগহীন ভাষায় বলছি তাদের যে দাবি, এটা গণতান্ত্রিক দাবি। তাদের যে দাবি, এটা আগামী প্রজন্মকে সুরক্ষিত করার দাবি, এবং এই ছাত্র ছাত্রীদের যে দাবি, সেটা দুর্নীতি মুক্ত প্রশাসনের জন্য দাবি। আজকে ঝাড়খণ্ডের ছাত্ররা যে দাবি করছে, দিল্লির ছাত্ররা যে দাবি করেছিল, আপনি তাদেরকে ছাত্র হিসেবে গ্রহণ করলেন, অথচ ঝাড়খণ্ডের ছাত্র ছাত্রীদেরকে ছাত্র হিসেবে আপনি গুরুত্ব দিতে নারাজ। এই ডাবল স্ট্যান্ডার্ড নীতির বিরুদ্ধে, ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্সের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি, এবং আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও এই বিষয়গুলোকে, দ্বিমুখী নীতি, একটা জাতীয় দল, তার নীতি সারা দেশে এক হবে,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু টেম্পোরারি ক্ষমতা লাভের জন্য, টেম্পোরারি রাজনৈতিক ফায়দা লাভের জন্য প্রতিটি রাজ্যে বিভিন্ন ধরনের পলিসি তারা অ্যাপ্লাই করে থাকে, অ্যাডপ্ট করে থাকে। দিল্লিতে একরকম নীতি, বাংলায় একরকম নীতি, ত্রিপুরায় একরকম নীতি, ঝাড়খণ্ডে একরকম নীতি, কেরালায় আর একরকম নীতি। এবং এর ফলে এই দলকে মানুষ বিসর্জন দিয়েছে, জনবর্জিত হয়েছে। এবং এই আন্দোলন থেকে একটা জিনিস পরিষ্কার, যে রাহুল গান্ধীর নির্দেশে, কারণ উনি সেখানে কোয়ালিশন পার্টনার ঝাড়খণ্ডে, ওনাদের নির্দেশে সেখানে ছাত্রছাত্রীদের যে গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলন তার উপরে বর্বরিক অ্যাটাক সম্পন্ন হয়েছে। তাই উনি মুখে পুরু পেটে বসে রয়েছেন, ঝাড়খণ্ডে এসে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন না। যদি সৎ সাহস থাকে জেএমএম সরকারের বিরুদ্ধে কথা বলুন। যদি সত্যিকারের আপনি ছাত্রছাত্রীর স্বার্থ নিয়ে উদ্গ্রীব থাকেন, তবে ঝাড়খণ্ডের জেএমএম সরকার, কংগ্রেস সরকারের বিরুদ্ধে কথা বলুন বা তাদের দাবি মেনে নিন। মোদিজির সৎ সাহস ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলেছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। মোদিজির সৎ সাহস ছিল দুর্নীতিমুক্ত পেপার লিকের বিরুদ্ধে বিল এনেছেন, আগামী দিনের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে। পার্লামেন্টে আলোচনার কথা বললে রাজি হচ্ছে, কিন্তু পার্লামেন্টকে ডিসরাপ্ট করে দেওয়া হচ্ছে, পার্লামেন্টের কার্যপ্রণালীকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অরাজকতা তৈরি করা হচ্ছে, অ্যানার্কিজম তৈরি করা হচ্ছে। কারণ কি? খোলা জলে মাছ ধরতে হবে। অরাজকতা তৈরির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করে রাখতে হবে যতদিন পারা যায়। এটাই হচ্ছে বিরোধী দলগুলোর সেখানে উদ্দেশ্য। আমি আজকের এই সাংবাদিক বৈঠক থেকে দ্ব্যর্থহীন ভাষায় তার তীব্র বিরোধিতা করছি। ভারতীয় জনতা পার্টি ঝাড়খণ্ডের ছাত্র ছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমরা রয়েছি, নৈতিক সমর্থন প্রদান করছি এবং অবিলম্বে তাদের দাবিকে মেনে নিয়ে ঝাড়খণ্ড সরকারকে, কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে সরকার, তাদের দাবিকে মেনে নিয়ে তারা সততার প্রমাণ দিয়ে এই সাংবাদিক সম্মেলন থেকে সেটা আমরা আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন। গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী দিল্লিতে অবস্থান করছেন, খুব চর্চা চলছে তীব্রাবতার সঙ্গে বিজেপির জোট সম্পর্ক নিয়ে, কি বলবেন এই বিষয়টাতে? দেখুন, এটা তো আমরা এই সাংবাদিক বৈঠকের সঙ্গে এটা রিলেশন কি আছে আমি জানি না। মুখ্যমন্ত্রী নিজেই পরিষ্কার করেছেন ওনার দিল্লির যাওয়া নিয়ে, তীব্রাবতার বিষয় নিয়ে। যতক্ষণ না পর্যন্ত আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় দল পলিসি দিল্লিতে তৈরি হয়, ডিসিশন দিল্লিতে তৈরি হয়। মুখ্যমন্ত্রী গেছেন দিল্লিতে, নিশ্চয়ই উনি এসে সেটা খোলাসা করবেন যে কেন গেছেন, কি আলোচনা হয়েছে, আদৌ কি হবে, এটা মুখ্যমন্ত্রী এসে তার খোলাসা করবেন। তখন দল থেকে পরিষ্কারভাবে আপনাদের সেটা বলে দেওয়া হবে। গতকাল সিপিআইএম এর বিভিন্ন গণসংগঠন ত্রিপুরার বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি, এর মধ্যে মূল বিষয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোলের মূল্য বৃদ্ধি ইত্যাদি। কি বলবেন এই ইস্যুতে? জেলভরো আন্দোলন হয়েছে, এই রাজ্যে গণতন্ত্র আছে, গণতন্ত্র আছে বলে সারা রাজ্যে তারা জেলভরো আন্দোলন করতে পেরেছে। দাবি তো তারা রাখতেই পারে। ইনফ্লেশন বা দ্রব্যমূল্য বৃদ্ধি এটা তো নতুন কিছু নয়। দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে পেট্রোলের আপনারা জানেন যে পেট্রোলের কেন দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে থাকে। কিন্তু আমি এটাও বলবো, ওদের চীনে কত পার্সেন্ট পেট্রোল মূল্য বৃদ্ধি পেয়েছে সেটা একটু বের করুন, আমাদের দেশে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা একটু বের করুন, মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বা ক্রুডের দাম কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা একটু বের করুন। সারা বিশ্বব্যাপী পেট্রোল কত পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে ইরান এবং আমেরিকার যুদ্ধের ফলে, কর্মচারী এই ক্রাইসিসের ফলে, সেটা দেখুন আপনারা। আর আমাদের দেশে কতটুকু পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা একটু দেখুন। সিপিআইএম ত্রিপুরা রাজ্যে সরকারের ছিল, সিপিআইএম এর সময়ও পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সেটা নতুন কিছু নয়। আসলে তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে সারা দেশে। আমি যে বিষয়ে আজকে সাংবাদিক সম্মেলন করলাম,
যে তাদের পার্টির সম্পাদক জিতেন চৌধুরী দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে জেনজি আন্দোলনের পাশে বসে থেকে তার সলিডারিটি প্রমাণ দিয়েছেন, ওয়াংচুকের পাশে গিয়ে বসেছেন, সার্কিট হাউসে এসে যে 50-60 জন ছেলে মেয়ে ছিল তাদের পাশে গিয়ে তাদেরকে মোটিভেশন দিয়েছেন, ক্যারি অন বলে। ঝাড়খণ্ডে গিয়ে আন্দোলনের সমর্থন করছেন না কেন? একই ইস্যুতে ঝাড়খণ্ডের সমর্থন আন্দোলন হচ্ছে। সিপিআইএম এর পলিটিক্স, তাদের নীতি আর কংগ্রেসের নীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে। তাই লোকসভার ভিতর তারা কখনো নিজেদের পক্ষে থাকে, একসঙ্গে থাকে। এটা ত্রিপুরা রাজ্যেও হয়েছে, বিগত দিনেও হয়েছে, যে দিল্লিতে এক নীতি, ত্রিপুরায় আর এক নীতি, দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি। যে কারণে ত্রিপুরার মানুষ তাদেরকে বিসর্জন দিয়েছে, কংগ্রেসকেও দিয়েছে, সিপিআইএম কেও দিয়েছে। আগামী দিনে সিপিআইএম এর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। জেলভরো আন্দোলন করতে পারে, গণতান্ত্রিক আন্দোলন, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র রয়েছে, আমাদের রাজ্যে, তাই তারা আন্দোলন করতে পেরেছে। এই জেলভরো আন্দোলন নিয়ে আমরা এত উদ্বিগ্ন। খাদ্য দপ্তর নিয়ে কিছু জিজ্ঞাসা করতে পারি? বলুন। বিগত দিন দেখা যাচ্ছে চালের দাম অত্যধিক পরিমাণে বাড়তেছে। চালের দাম 2-3 মাস ধরে, এখন রেশনের চিনিও পাওয়া যাচ্ছে না, 2-3 মাস ধরে ছিল বিভিন্ন হতে বুঝে। এবং কিছু নাকি আমরা নিউজ করছি চালের মধ্যে মানে ডালের মধ্যে ফুট পাওয়া গিয়েছে, একটা অভিযোগও পাওয়া গিয়েছে। এটা একটু ডালের মধ্যে যে ছত্রাক আপনারা দেখেছেন, আপনারা তো সাংবাদিক বন্ধুরা এই সেন্সটা আপনারা রয়েছে। বর্তমান বর্ষার সিজন চলছে, ডালগুলো এনে স্টক করে স্টোরে রাখা হয় বস্তার মধ্যে। হয়তো বা কোনো বস্তাতে কোনো লিকেজ ছিল, হয়তো জল ঢুকেছে। আপনি বাড়িতেও যখন ডাল আপনার বাড়িতে মা মাসিরা রাখেন কোনো পাত্রে, জায়গায়, দেখবেন অনেক সময় ডালগুলো একসঙ্গে জোট বেঁধে যায়। কারণ কি, যখন কোনো হাওয়া ঢোকে বা আপনার যখন জল ঢোকে বা অন্য কিছু যখন হয়, তখন এগুলো ব্যাপারগুলো সেখানে জড়ো বেঁধে যায়। নিশ্চয়ই এমন জিনিসটাই ঘটেছে। সঙ্গে সঙ্গে 6টা বস্তা ছিল, 2টো বস্তার মধ্যে এমন পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে সেগুলোকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে। স্টকে থাকলে এমন জিনিস হতেই পারে, এটা নতুন কিছু, এটা দপ্তর থেকে দেওয়া হয়েছে এমন নয়। আর চালের দাম যেটা আপনি বলেছেন, দেখুন চাল আমাদেরকে এফসিআই প্রদান করে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তার বাইরে আমরা যে প্যাডি প্রকিউরমেন্ট করি, ধান যে আমরা ক্রয় করি কৃষকদের কাছ থেকে প্রতি বছর, এবার যেমন কেনা চলছে, প্রায় 16,000 এমপির উপর ধান এখন পর্যন্ত ক্রয় করা হয়ে গেছে গতকালকে পর্যন্ত। এই ধানগুলো মিলারের মাধ্যমে মিলিং করে আমরা রেশনে দিই। তার বাইরে এফসিআই আমাদেরকে দেয়। চালের দাম বৃদ্ধি পাচ্ছে সেটা সঠিক নয়। এফসিআই থেকে যে দামে আমরা আনি বা যে দামে আমরা রেশন শপদেরকে, ডিলারদেরকে দিই, সেই দামই রয়েছে। এপিএল, অন্তোদয়, পিজি বা বিপিএল, প্রায়োরিটি গ্রুপ বা বিপিএল, 3টা ক্যাটাগরি রয়েছে। 3টা ক্যাটাগরির জন্য দাম নির্ধারিত হয়েছে, কার কি দাম থাকবে। চালের দাম বৃদ্ধি করার কোনো প্রশ্নই নেই। বাজারে বিভিন্ন চালগুলোর দাম বাড়ছে। বাজারের কথা বলছেন? রেশন দেখুন, বাজার তো আমরা টোটাল বাজার তো আমরা কন্ট্রোল করি না। অনৈতিক যদি কিছু হয়, কালোবাজারে যদি কিছু হয়, তখন আমাদের এনফোর্সমেন্ট আছে, এনফোর্সমেন্ট গিয়ে সেটা তদারকি করে। এনফোর্সমেন্ট রয়েছে। কালোবাজারে যদি হয়, আমি বারবার বলছি একটা জিনিস, এখন সারা দেশে সারা বিশ্বে যদি ইনফ্লেশন থাকে, হরমুজের আমি কথা বলেছি যে যুদ্ধ চলছে, সমস্ত দিক থেকে একটু ইনফ্লেশন রয়েছে, সমস্ত কিছু মানে কনসিডারিং দা ওয়ার্ল্ড পলিটিক্স, ওয়ার্ল্ড সিনারিও, যদি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, সেটা তো আমার রাজ্যে আলাদা হবে, পশ্চিমবঙ্গে আলাদা হবে, সারা দেশেই একই রকম হবে। কিন্তু আমরা আবারও বলছি যে কালোবাজারি যদি হয়, আমরা এটা বরদাস্ত করি না। আর্টিফিশিয়াল ক্রাইসিস যদি তৈরি করা হয়, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করা, দাম, আমরা এটা বরদাস্ত করি না। আমরা দেন এন্ড দেয়ার অ্যাকশন নিই, এনফোর্সমেন্টের থেকে, ফুড দপ্তর থেকে, সেই দায়িত্বগুলো আমরা যথাযথ পালন করে থাকি। সেপ্টেম্বরে ভারতবর্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, একটা সম্মেলন হবে, সেখানে নিশ্চয়ই দ্বিপাক্ষিক আলোচনাও হবে। ত্রিপুরার যে ইস্যুগুলো রয়েছে মূলত কানেক্টিভিটির, এইরকম কোনো প্রস্তাব কি দিল্লির কাছে নতুন করে পাঠানো হয়েছে বা এই ব্যাপারে কি ডেভেলপমেন্ট আছে? দেখুন, আমাদের বাংলাদেশ, আমরা আবারও বলি, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক যে আমাদের সম্পর্ক, বাইলেটারাল যে রিলেশনশিপ, আমরা চাই এটা সৌভ্রাতৃত্বপূর্ণ হোক, মধুর হোক। কারণ বাংলাদেশকে আমরা কখনোই আমরা পর ভাবি না, আপন ভাবি।
এবং আমাদের পরিবারের সদস্য হিসেবেই আমরা ভাবি। যে কোনো কারণেই হোক, এটা বিশ্ববাসীর কাছে জানা বাংলাদেশের কি অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে দু দেশের মধ্যে সম্পর্ক এই জায়গাটা রয়েছে। তারপর আমি বলবো যে আগে থেকে সম্পর্ক অনেকটাই উন্নতি হয়েছে এবং যত সম্ভব বাংলাদেশ যদি ভারতের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করে যত তাড়াতাড়ি, এটা দু দেশের পক্ষে এটা মসৃণ হবে এবং দু দেশের পক্ষে সেটা মঙ্গল হবে। সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে আপনি যেটা প্রশ্ন, ভারতের যে সফরের সেখানে সম্ভাবনা রয়েছে, নিশ্চয়ই দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে আমি মনে করি ত্রিপুরা রাজ্য দিয়ে আখাউড়া বর্ডার বলুন, আমাদের পার্শ্ববর্তী সাবরুমের যে আমাদের আইসিপি বলুন বা আমাদের সীমান্তপুর বলুন, এই যে বর্ডারগুলো রয়েছে, এই বর্ডারগুলো দিয়ে প্রতি বছর আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট, আমাদের ব্যবসা, আমাদের সাংস্কৃতিক আদান প্রদান, এই জিনিসগুলো আজকে অনেকটাই বন্ধের পথে বা আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় বর্তমানে। যত দ্রুত এগুলোকে আবার রেস্টোরেশন করা যায় বা যত দ্রুত এগুলো আবার পুনরায় আমরা আগের জায়গায় নিয়ে যেতে পারি, আমাদের বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যের অনেকটাই মঙ্গল হবে এবং বাংলাদেশেরও তাতে সুবিধা হবে। আমরা বিশ্বাস করি যখন আলোচনা হবে, নিশ্চিত ত্রিপুরা নিয়ে আলোচনা হবে এমন না, অ্যাজ এ হোল ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হবে। আর এই আলোচনা যখন হবে তখন ত্রিপুরাও আগামী দিনে গুরুত্ব পাবে, কারণ বাংলাদেশ এবং ত্রিপুরা, পশ্চিমবাংলা, আসাম, মেঘালয়, এই যে রাজ্যগুলো বাংলাদেশের সঙ্গে ডাইরেক্ট বর্ডার, আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল বর্ডার যে সমস্ত রাজ্যের সঙ্গে ভারতে বাংলাদেশে রয়েছে, প্রত্যেকটি রাজ্যই সেখানে বেনিফিটেড হতে থাকে, এটা আমরা বিশ্বাস করি। এখন দেখা যাক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি ভারত সফরে আসেন, নিশ্চয়ই ভারত সরকারের তরফ থেকে সেই বিষয়গুলো উত্থাপিত হবে এবং আগামী দিনে আমাদের জন্য সুখবর হয়ে যাবে। একটা প্রশ্ন ছিল, সাংবাদিক বৈঠকের বাইরে আপনি যেহেতু পরিবহন মন্ত্রী, বিভিন্ন সময় আপনি পদক্ষেপ নিয়েছিলেন, মানুষের অভিযোগ আছে, জিবি হাসপাতালের চিকিৎসকদেরও অভিযোগ আছে ব্যাপারটা। জিবি হাসপাতালের মূল ফটকে ঢুকতে কত দৌরাত্ম অস্বাভাবিক বেড়েছে রিসেন্টলি, এটা আমারও দেখা। তাদের কিছু বলা যায় না, অ্যাম্বুলেন্সগুলি ঢুকতে পারছে না, সম্পূর্ণভাবে তাদের দাদাগিরি চলছে ঠিক মুখটার মধ্যে বিভিন্ন সেন্টিলে। সেই বিষয়ে আপনি একটু কি স্টেপ নিতে আমি আপনাকে ধন্যবাদ জানাবো। এই বিষয়টা আমার কাছে একবার ডাক্তাররাও বলছে প্রচন্ড জটিল। সিন্ডিকেটের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অ্যাকচুয়ালি পার্কিং প্লেস নিয়ে সমস্যা এবং দিন দিন গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেল, ইভি ভেহিকেল। আর বর্তমান পেট্রোলের কথা বিবেচনা করে, যদিও আমাদের দেশে কোনো পেট্রোলের ক্রাইসিস নেই, আমাদের দেশে এটা কেন্দ্রীয় সরকার থেকে বারবার বলা হয়েছে পেট্রোলের ক্রাইসিস আমাদের দেশে নেই, তারপরে ইভি ভেহিকেলের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। কারণ ইভি ভেহিকেল আপনার আমাদের দপ্তর থেকে পারমিট নিতে হয় না, কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী। আমাদের অটোদের যেমন পারমিট নিতে হয়, ইভি ভেহিকেল, ইলেকট্রিক যে ভেহিকেল, এদের পারমিট নিতে হয়। সুতরাং আগরতলা শহরে যতই আমরা অটোর পারমিট বন্ধ রাখি দপ্তর থেকে, ইভি ভেহিকেলদের ক্ষেত্রে যেহেতু পারমিট প্রযোজ্য নয়, তারা ডাইরেক্ট কিনে এনে যত্র তারা চালাচ্ছে, সংখ্যাটা বেড়ে গেছে। এবং আপনি নিশ্চয়ই অবাক হবেন যে 5 বছর আগে যেখানে ত্রিপুরা রাজ্যে এজ এ হোল টোটাল গাড়ির সংখ্যা ছিল 4.5 লাখ মোটর আজকে সেটা প্রায় 8.5 লাখ নয়, 5 বছরের মধ্যে 8.5 থেকে 9 লাখ। কি পরিমাণে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কি পরিমাণে প্রতিদিন রেজিস্ট্রেশন হচ্ছে, সেটা আপনি বুঝতে পারেন, তার বেস এন্ড বাউন্সটা কোন জায়গায় রয়েছে। তো এগুলো বিচার করে আমি আগরতলা শহরের পরিধি তো আর বৃদ্ধি পাইনি, শহর তো আর রাস্তাঘাট বড় হয়নি বর্তমানে যে অবস্থা রয়েছে, প্লাস আপনি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ সীমানা, আমি শহরকেও বড় করতে পারবেন না, শহর যা ছিল তাই আছে, কিন্তু গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবেই পার্কিং যে জোন, সে পার্কিং জোনের সংখ্যাটাও লিমিটেড হয়ে গেছে যেহেতু গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তা আপনাকে আমি ধন্যবাদ জানাবো, এই ব্যাপারটা আমার গোচরে এনেছেন। আগেও আমার কাছে যে কোনো একজন বলেছিল, আমি জিবির অটো সিন্ডিকেটের সাথে কথা বলে আধিকারিকদেরকেও বলবো যে এই ব্যাপারটা সুরাহাত কত তাড়াতাড়ি কিভাবে করা যায় সে বিষয়ে দৃষ্টি দেবে। স্যার, প্রতিদিন দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল 2028-কে সামনে রেখে বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন এক একটা দিন চালিয়ে যাচ্ছে। সেই দিক থেকে কি পৃথিবীটা একটু পিছিয়ে আছে মনে হয়? তারা কি মানুষের সামনে যেতে পারছে? আপনার কি মনে হচ্ছে?
কারণ তারা তাদের যে গতিতে চলছে সেই গতিতে কিন্তু বিজেপি একটু পিছিয়ে আছে, সেই আন্দোলনটা দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় তারা মানুষের এই সমর্থনটা নিতে পারবে? বিজেপি কার বিরুদ্ধে আন্দোলন করবে? আপনি আন্দোলনের কথা বলছেন, আন্দোলনের গতি পিছিয়ে তারা তো যাচ্ছে। আন্দোলন করছে। বিজেপিটা কার বিরুদ্ধে আন্দোলন করবে? তারা তো আন্দোলন করছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে। এটাই গণতান্ত্রিক সিস্টেম। শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা করবে। এখন শাসক দল যেমন কেন্দ্রীয় সরকার শাসক দল, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্র এবং রাজ্যে, কার বিরুদ্ধে করবে? আমরা তো না চাইতেই পাচ্ছি। বিজেপি সরকার যে পরিমাণ ঢেলে আমাদেরকে দিয়েছে, মোদিজি যে পরিমাণ আমাদেরকে আশীর্বাদ করেছে, এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত 8 বছরে সিপিআইএম যদি থাকতো, হতো এটা? যা কিছুই করো, আন্দোলন করো, উৎসাহ করো, রাস্তা অবরোধ করো, জেনজি আন্দোলনের নামে অরাজকতা তৈরির চেষ্টা করো, যা কিছু করো, এটা দিল্লিতে করো আর আগরতলায় করো, 28 রাজ্যে আবার বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে, আবার 29 দিল্লিতে বিজেপির সরকারি মোদিজির নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। নির্বাচন আসছে, পৌরসভা নির্বাচন আসছে, তারপর বিধানসভা নির্বাচন হবে, সামনে ডিসি নির্বাচন হবে। কোন অবস্থাতে বিরোধীরা এ রাজ্যে মানুষ বিরোধীদেরকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, আগামী দিনেও তাদেরকে গ্রহণ করার কোনো সম্ভাবনা নেই। ভারতীয় জনতা পার্টি অনেক ঘাত প্রতিঘাত, আমি আমার আলোচনায় বলেছি যে কংগ্রেসের ডাবল স্ট্যান্ডার্ড, দিল্লিতে দোস্তি ত্রিপুরায় কুস্তি, পশ্চিমবাংলায় দোস্তি ত্রিপুরায় কুস্তি, সমস্ত ইতিহাসকে নির্লজ্জভাবে ভুলে গিয়ে, সমস্ত শহীদ পরিবারদের যে অবদান সেগুলোকে ভুলে গিয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেস আঘাত করেছে। ত্রিপুরার মানুষ বুঝে গেছিল যে সিপিআইএম কে পরাজিত করতে গেলে যারা প্রকৃত বাম বিরোধী মানুষ তারা কংগ্রেসে থেকে আর পারবে না, তাই বিজেপিকে গ্রহণ করেছে। সরকার প্রতিষ্ঠিত হয়েছে মোদিজি আমার নেতৃত্বে, অমিত শাহ নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি আমাদেরকে মুক্ত করেছে ত্রিপুরার পরিবর্তনকামী মানুষকে। সুতরাং আগামী দিনে এই সরকারকে ফেলে আবার কমিউনিস্ট পার্টির সরকার আসবে, এটা ভাবাটা ভুল হবে। আমরা আবার প্রতিষ্ঠিত হব, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে 28 নির্বাচনে, এবং দিল্লিতেও 29 নির্বাচনে মোদিজির নেতৃত্বে আবার বিজেপি সরকার গঠিত হবে। দ্ব্যর্থহীন ভাষায় আপনারা লিখে রাখেন। সুতরাং আন্দোলন, গণ আন্দোলন, মানিক সরকার গতকালকে বলেছে আন্দোলন আরো তেজি হবে কেন্দ্রে এবং রাজ্যে। আর নির্বাচন তো আসছে, তেজি তো হবে, এটা এক্সপেক্টেড। উই আর রেডি টু ফেস দ্য অপোজিশন আন্ডার এনি সার্কামস্টেন্সেস। BJP government will be formed again in Tripura as well as in Delhi in 2028 and 2029. There is no iota of doubt. ধন্যবাদ সবাইকে। Thank you. সামনে আসা